নমস্কার বন্ধু, শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আমি এসে গেছি আর যে লেখা। আমার সঙ্গে আছে আর যে সুমন এবং আমাদের স্টুডিওতে পেয়েছি সমীর ঘোষ মহাশয়কে। আপনাকে জানাই আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুটি চাষ। ফুটি চাষের আলোচনাতে আমরা প্রথমেই সমীরবাবুর কাছে জেনে নেব এই ফুটি চাষ তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো কৃষিকাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের মাটিটি আগে থেকে তৈরি করে নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে ফুটি চাষের ক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করে নেব যদি বলেন। প্রথমে নমস্কার, বেতার বিদ্যাসাগরকে ধন্যবাদ জানাই এরকম একটা আলোচনা অংশগ্রহণ করানোর জন্যই। আজকে যেটা বললেন ফুটি চাষ সম্বন্ধে আলোচনা আজকের বিষয়। দ্বিতীয়ত প্রথমে আমরা ফুটি চাষ করতে গেলে তার আগে মাটি কীভাবে তৈরি করতে হবে সেইটা আমাদের আগে সবার আগে জেনে নেব। ফুটি চাষ সমত শশা চাষ, ফুটি চাষ আমাদের সমগোত্র প্রায় চাষ, প্রায় গাছ একই রকমই আমরা দেখি। আর শশা গাছের যে বীজ এবং ফুটি গাছের বীজ একসাথে মিশিয়ে দিলে কেউ পার্থক্যই বুঝতে পারবে না। এবার আমরা মাটি তৈরি যাই কীভাবে আমরা করব। মাটি আমরা যদি আমাদের কোনো পতির জমি থাকে তাকে আমাদের যেসব যন্ত্র আছে, রোটার, পাওয়ার টিলার, ট্রাক্টর, সেসব কোনো যন্ত্র দিয়ে দুবার তিনবার পরপর তাকে উর্বর করে নিতে হবে হাল করে। তারপরে আমরা শুধু হাল করেই উর্বর করে নেওয়া যেতে পারে নাকি চাষের আগে মাটিতে কিছু সার বা কিছু রাসায়নিক? প্রথমে আপনাকে যে মানে পতির জমি থাকবে তাতে একটু নাঙ্গল করলেন, একটু উর্বর হলো, তার সাথে আবার পরে বীজ লাগানোর আগে এবার গোবর সার দিলেন, মূল সার দিলেন। আর এই আমাদের ফুটি চাষটাও ঠিক মাদা চাষ টাইপের হয়ে থাকে। আচ্ছা, মানে এরও শিকড় মানে এই উচ্ছে শিকড়ের মতো বা শশা শিকড়ের মতো হয়ে থাকে। এতে মাদাতে বেশি জোরটা দিতে হবে। আচ্ছা, এই চাষের জন্য কি কোনো রকম আমরা মাচা তৈরি করব না মাটিতেও হয়ে থাকে? এরকম মাচাও হয়, মাটিতেও হয়। মাটিতেও হয়। আমরা সচরাচর দেখে থাকি মাটিতে যেগুলো হয়ে থাকে অনেকটা বড় হয়ে থাকে, কারণ মাচাতে সেগুলো করানো হয় না সেক্ষেত্রে, কারণ মাচাতে হয়তো লোড ক্যাপাসিটির জন্য হয়ে থাকে। এরকম কি কোনো কারণ হ্যাঁ, রয়েছে? সেটা অবশ্যই। ধরুন ফুটি তো আমাদের শশার তুলনায় অনেক বড় হয়। হুম। একটা শশা ধরুন খুব জোর 300 গ্রাম হাইডলি হয় বা 50 গ্রাম 100 গ্রাম থেকে শুরু হয়। সেখানে আমরা একটা যদি ফুটিকে আমরা ছেড়ে দিই, সে 3-4 কিলো 5 কিলো অবধি পেরে যায় আচ্ছা। সেক্ষেত্রে। কিন্তু আমরা যদি ভেড়াতেও চাষ করে থাকি, আমরা যদি শশার মতো মানে সাইজ হবে তখন মানে বাজার যখন নিয়ে যাওয়ানোর জন্য যেরকম হবে সেরকম তুলে নিই, তাহলে ঠিক আছে। যখন আমরা খুব বড় হয়ে যাবে বা ফুটি পাকানোর জন্য হবে, তখন মাচার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেহেতু ওটা দেখে থাকি এবং ওটা তো কাঁচা অবস্থায় সাধারণত বিক্রি হয় না, তাই তো? না, কাঁচা অবস্থায় কাঁচা বিক্রি হয়। অবস্থাতেও হয়। তো যেটা মাটিতে হয় সেটা অনেকটাই বড় হয় এবং পাকা অবস্থাতে বিক্রয় করা হয়। পাকা হয়। এটা হচ্ছে আমরা ফুটিটা দুরকমভাবে বাজারে বিক্রি হয়। একটা আমরা এই শশার মতো সাইজ হবে, ওই কাঁচা সবুজ থাকবে। এতে অনেকে ওই শশার মতো ব্যবহার করে, অনেকে এতে মানে রান্নার মতো ব্যবহার করে আর কি, রান্না করে খায়। কাঁচা ফুটিটা, তাই তো? হ্যাঁ। আর পাকাটা? পাকাটা আপনার পেকে গেলে আপনার বিভিন্ন মানে গুড় দিয়ে বা চিনি দিয়ে অনেক লোক শরবতের মতো করে খায়। এটা লাগানোর জন্য কি আমরা কোনো রকম বীজ ব্যবহার করে থাকি না ওই লতা না, ব্যবহার এর করে? বীজ শশার মতো সেম বীজ, একই রকম বীজ। আপনি দানা দেখলে পার্থক্যই বুঝতে পারবেন নি যে এটা শশা বীজ না ফুটি দানার বীজ। আচ্ছা, এর হচ্ছে বীজ কোথা থেকে সংগ্রহ করব? আমরা যেসব বীজ দোকান আছে সামনে আমাদের বিভিন্ন যে লোকালে, সব সব প্রায় সমস্ত দোকানেই ফুটি বা শশা বীজ পেয়ে থাকবে। আচ্ছা, ধরুন কোনো চাষি ভাই তার বাড়িতে বা কোনো চাষি ভাইয়ের অন্য কোনো চাষি ভাইয়ের কাছ থেকে একটা ফুটি থেকে বা সে চাষ করেছিল আগে, সেখান থেকে বীজটা সংগ্রহ করে নিল, সেটা পরের বছর সে নিজে চাষের জন্য ব্যবহার করছে। না, সেরকমভাবে করা যেতে পারে, কিন্তু তার ক্ষেত্রে সেরকম ভালো মানে ফলন পাবেনি, নাও পেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর এর আমরা কারণ যদি কি হতে পারে? একই মাটিতে বারবার একই মানে ফসল ভালো হতে চায়নি। একটু আচ্ছা। বীজটা একটু চেঞ্জ হলে, ওয়েদার চেঞ্জ হলে তাতে মানে গাছে শক্তিটা তার ফলন। কমে যায়, তাই তো, ফলনটা দিতে দিতে? আচ্ছা, এই বীজের কি কোনো প্রজাতি রয়েছে? না, ফুটি বীজের সেরকম প্রজাতি আমরা দেখিনি, প্রায় একই রকমই হয়। কিন্তু ফুটি চাষটা আমাদের শশা চাষের তুলনায় অনেকটা কম হয়ে থাকে তো। আচ্ছা,
এটা মূলত কোন ধরনের মাটিতেই বেশি ভালো হয়ে থাকে? দোআঁশ এঁটেল দুটো মাটিতেই হয়। দুটো মাটিতেই হয়ে থাকে। আচ্ছা, অন্যান্য ফসলের মতো এই ফসলের বীজ কি আমরা বাজার থেকে কিনে নেওয়ার পর শোধনের প্রয়োজন রয়েছে? না, অবশ্যই আছে। আমরা যত বীজকে শোধন করে পরিষ্কার করে লাগাবো, আমরা বীজটা চারা গাছটা তত রোগাক্রান্ত আক্রমণ থেকে রক্ষা পাবে। আমরা প্রথমে যে অন্যান্য আমরা চারাকে শোধন করি, বীজকে শোধন করি, এটাও সেইভাবে বাজার থেকে আমরা দোকান থেকে চারা প্যাকেট কিনে নিয়ে এসে কেটে বীজটাকে যদি আমরা 2-5 ঘন্টা সূর্যের আলোতে শুকিয়ে নিই, তাতে অনেকটা ব্যাকটেরিয়া রোগ জীবাণুগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত ওই বীজটাকে আমরা ভেজানোর সময় যদি সূর্যের আলোয় জলটাকে একটু গরম করে তাকে যদি সেই জলটা নর্মাল তাপমাত্রায় এনে তাই 7-8 ঘন্টা করে ফেলে রেখে দিয়ে পরের দিন ছেঁকে ঘুরে আমরা শুকনো পাত্রে ওই দানাটাকে রেখে তার উপরে একটা কাপড় রেখে হালকা ভিজা বা সুতির কাপড় হলে ভালো হয়, দিয়ে আমরা রোদে ছাওয়াতে করলে খুব তাড়াতাড়ি আঁকুর হয়ে যায়। ফুটি সাধারণত আমরা শীতকালের পরেই লাগানো হয় আচ্ছা এবং বর্ষাকালের আগে অবধি। আচ্ছা, এই বীজ থেকে অঙ্কুরোদ্গম করানোর কি পদ্ধতি রয়েছে, মানে লাগানোর আগে? যেটা বলে গেলাম, আপনার বীজটাকে প্রথমে একটু রোদে শুকিয়ে নিলেন। শুকানোর পরে জলকে আপনি একটা যতটা বীজ থাকবে সেরকম প্রয়োজন মতো যতটা জল লাগার কথা জলকে আপনি রোদে তাপমাত্রায় গরম করলেন সূর্যের আলোয়। তারপরে আপনার ওই জলটাকে নর্মালি একটু নিয়ে এলেন, ঠান্ডা হলো, তাতে বীজটা আপনার 7 থেকে 8 ঘন্টা ডুবিয়ে রাখলেন। 7 ঘন্টা 8 ঘন্টা ডুবানোর পরে বীজটাকে ছেঁকে একটা শুকনো পাত্রে রাখলেন। সেই শুকনো পাত্রে একটা শুকনো সুতির কাপড় হলে ভালো হয়, হালকা ভিজা, উপরে দানা উপরে রেখে আপনার 2 দিনের মধ্যেই আঁকুর এসে যাবে। আঁকুর আবার কি যদি খুব শীতের সময় হয়ে থাকে তাহলে ওই পাত্রটা রোদের মধ্যে রাখলে তাহলে আঁকুরটা ভালো হয়। আচ্ছা, ওই বীজটা এবার লাগাবো কিভাবে? আমরা যেরকম শসা বা উচ্ছের লাগানো হয়ে থাকে সেম এটাও লাগানো হয়ে থাকবে। আপনার ওই 4-5 ফুট দূরত্ব বা ডিফারেন্সে আপনার ওই 5-6 ইঞ্চি মাটি খুঁড়ে মানে ওই দানা লাগিয়ে তার আগে ওই মানে মাদা যেগুলোকে আমরা বলছি ওতে একটু খোল সার এবং গোবর সার দিয়ে মাদাটাকে একটু আগে থেকে রেডি করে রাখলে ভালো হয়, বা যতটা জোর দিয়ে রাখবে গাছের গ্রোথ গুণগত মান তত ভালো থাকবে। একটা জায়গায় কি মানে অনেকগুলো বীজ একসাথে হ্যাঁ, পোঁতা একটা হবে মাদাতে নাকি? 4-5টা বীজ দেওয়া যেতে দেওয়া পারে। যেতে পারে। আচ্ছা, তো এক্ষেত্রে ধরুন এই বীজ লাগানোর সময় আপনি যেহেতু বলছেন প্রায় অনেকটাই শশা লাগানোর মতো, তো সেক্ষেত্রে এই বীজটা যদি কেউ ব্যবসা ভিত্তিকভাবে চাষ করতে চায় তার ব্যবসার জন্য, তো সেক্ষেত্রে কি পরিমাণ তার বীজের প্রয়োজন রয়েছে? মানে আপনার মার্কেটে মানে ওই ফুটিটা বিক্রি করার জন্য না, না বীজ? আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ধরুন কেউ ব্যবসা ভিত্তিক কেউ 10 কাঠা লাগালো, আচ্ছা, তো ওই 10 কাঠাতে কি পরিমাণ প্রয়োজন রয়েছে ওই বীজটা লাগানো? আপনার ওটা হচ্ছে প্রায় 50 গ্রাম হলেই 10 কাঠা লাগানো হবে। 50 গ্রাম 10 কাঠা মানে প্রায় 1 বিঘেতে 100 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, তো এই দানাটা খুব ছোট এবং হালকা হয় আর কি। আচ্ছা, এই আপনি বললেন এটা মূলত মাটিতেও হয়ে থাকে মাচা এবং হয়। মাচাতেও হয়ে থাকে। আমি প্রথমেই মাচার প্রশ্নে আসছি যে যদি আমরা মাচাতে চাষ করে থাকি সেক্ষেত্রে এই বীজ থেকে অঙ্কুরোদ্গমের পর চারা থেকে মাচাতে তোলার জন্য চারা গাছটা এর মিডিলে যে গ্যাপটা কি ভূমিকা রয়েছে, বা একজন চাষি ভাইয়ের ক্ষেত্রে কি প্রয়োজন করণীয় কি রয়েছে? না, আমরা যেমন অন্যান্য ঝিঙে বলুন উচ্ছে বলুন বা শশাও তুলে থাকি, এটাও সেম মাদার মতো চাষ করে। আর এতে আমরা যেরকম ভাড়া করা হয় প্রত্যেকটা মাচা, হুম ওই মাচার প্রত্যেকটা আপনার ওই মাদাতের গোড়ায় একটা করে বাঁশের উবি দিয়ে, আর যেরকম আমরা প্রত্যেকটা মাচা করে থাকি সেরকম সেমভাবে মাচা করা হলো। হুম এবারে গোড়ায় আপনার গাছ যত বড় হতে থাকবে আর সেই লতগুলোকে আস্তে আস্তে বাঁশের মধ্যে খড় দিয়ে বেঁধে 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 ভাড়ার মধ্যে তোলা হলো। দেখবে প্রায় মাদার অঙ্কুরোদ্গম থেকে আর গাছে মাচায় উঠতে প্রায় 15-20 দিনে উঠে যাবে। এবারে ওটা 20 দিন মতো লাগছে, আর 15 দিনের মধ্যে গাছে ফুল ফল চলে আসবে। আচ্ছা, আচ্ছা, শসা তো কখনো কখনো দেখি আমরা মাটিতে হয়, ফুটিও কি মাটিতে হয়? হ্যাঁ, ফুটিটা বেশি আগে মাটিতেই লাগাতো, এখনও লাগাই, কারণ ফুটিতে দুটো কোয়ালিটির জন্য, একটা আপনার খুব বড় হয়ে গেলে আমরা পাকা হিসেবে বিক্রি করার জন্য মাটিতে হলে খুবই ভালো হয়। ওটাই মাচাতে হলে একটা ফুটি যখন 5-6 কিলো বা 7 কিলো ওজন হয়ে যাবে
তখন মাচা ভেঙে যাবার বা অনেকগুলো ফুটি এক জায়গায় হয়ে গেলে তার ভারটা মাচা সহ্য করতে পারবে না বলে ফুটিটাকে বেশিরভাগ চাষি ভাইরা আমাদের মাটিতেই লাগায়। অনেক ক্ষেত্রে দেখেছি আমরা শীতকালে যে শসাগুলো মাটিতে হয় সেগুলোর মধ্যে একটু তেতো তেতো ভাব আসে, তো ফুটির ক্ষেত্রেও কি এরকম কোনো ব্যাপার আছে? না, সেরকম বুঝে যায়নি, তো দু একটা হয়, যেমন কিছু কিছু আমরা উদাহরণ হিসেবে দেখেছি, যেমন লাউ ডাঁটা যেটা ডাঁটালো আমরা, কিছু কিছু মিস্টেক হয়ে যায়, ডাঁটা তিতা হয়ে যায়, সেরকম একটা দু একটা এরকম বিচে শসা বা ফুটিতেও হয়ে থাকে। তাহলে সেগুলো কি মানে ব্যবহারযোগ্য নাকি ফেলে না, দেওয়া? ওই গাছগুলো খুঁজে চিহ্নিত করে উপড়ে ফেলে দেওয়া, কারণ কোনো যে চাষিটা নিজে বাজারে বিক্রি করবে তা সে তো আরও অনেককে বিক্রি করবে একটা পাইকার নেওয়ার পরে। এবার যতজন ওই ফুটি কিনবে প্রত্যেককেই তো একটা কমপ্লেন করবে ফুটি দিতে, কিন্তু ওর মধ্যে দেখবে গোটা বাড়িতে দু তিনটে হয়তো ডিস্টার্ব গাছ আছে, যে ওই দু তিনটে গাছে ফুটিটা তিতা হচ্ছে, সব গাছে হয়তো হচ্ছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরুন বাকি যেই আমরা ওটা তো ব্যতিক্রম হয়েছে, আপনি বললেন ওটা চিহ্নিত করে গাছ উপড়ে দেওয়া অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে ধরুন একটা ওই ফুটি ফুল থেকে ফলে আসতে তার প্রয়োজনীয় পুষ্টি বা খাদ্য যোগানের জন্য গাছে আমরা কি তার যোগান খাদ্যের মাত্রার জন্য কি ব্যবহার করতে পারি? যেন আমরা মাদাতে যে চারা গাছটা দানাটা লাগানোর পরে যে চারা গাছটা বের হবে, অসময় থেকে গাছটাতে একটু আমরা খুব লক্ষণীয় রাখতে হবে। আমাদের শসা বা এই ফুটি গাছ খুবই নরম হুম, এবং খুব তাড়াতাড়ি বাড়ে, এরা মাচা খুঁজে। অন্যান্য ক্ষেত্রে যেমন পটল কুন্দি একটু দেরি লাগে, কিন্তু ফুটি বা শসা গাছ এরা খুব তাড়াতাড়ি মাচায় ওঠার চেষ্টা করে আর বাড়ে প্রচুর। সেক্ষেত্রে গাছটাও খুব নরম, আর একটু ঝড়ফড় দিলে ভেঙেও যেতে পারে। সেক্ষেত্রে এরা যত্ন সহকারে বাঁশের সাথে বেঁধে বেঁধে আপনাকে মাচাতে উঠাতে হবে। আবার এতে একটু যেটা রোগ লাগার উপক্রম থাকে যেগুলা, সে লাল টাইপের একটা পোকা থাকে এবং বিশেষ করে মাকড়ও লাগে, যে পাতাগুলো একটু কুঠা টাইপের করে দেয়। এর ক্ষেত্রে এই দুটো ওষুধই বেশি প্রয়োজন হয়, মাকড় আর ওই লাল পোকা যেগুলো লাগে। মানে আর মূলত এই দু ধরনেরই পোকা হওয়ার সম্ভাবনা থাকে, তাই তো? আমরা কিভাবে বুঝবো যে এই পোকা দ্বারা আক্রমণ হয়েছে? আপনার গাছকে দেখবে, যদি আপনার পাতাগুলোকে সাদা করে দিচ্ছে নিচে পর দেখতে হবে যে নিচের দিকে বেশি লাল পোকাগুলো ঘোরাঘুরি করে, বা অন্য বিকেল টাইমে গাছ পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে লাল পোকা ঘুরতে থাকে। আর মাকড়টা বুঝবে একটা গাছ সতেজভাবে উঠছে, দেখবে পাতা আর ডগের পাতা খুব ছোট 3 কোনা টাইপের হয়ে ডগটা গোল হয়ে যাচ্ছে, বাড়ার আর উপক্রম নেই, গাছটা বসে গেছে। তখন বুঝতে হবে যে একটা গাছ নয়, যদি অনেকগুলো গাছ হচ্ছে, তখন বুঝতে হবে যে এদের মাকড়ে উপক্রম লেগেছে। আচ্ছা, কোন ফুটিটাতে বেশি ফলন হয়ে থাকে, যেটা আমরা মাচাতে করে থাকি সেটা, না যেটা মাটিতে হয়ে থাকে সেটা? মাচার আর মাটির ডিফারেন্স হচ্ছে, ধরুন মাচাতে করলে আমরা নিচের যে গাছ ফাছ আগাছাগুলো নিকাশির একটা ভালো ব্যবস্থা থাকে, আর দ্বিতীয়ত জল নিকাশির একটা ব্যবস্থা থাকে, আর ওতে তুলার ক্ষেত্রে ভালো হয়। যেমন শশার মতো সাইজ হলে বাজারে দুরকম কোয়ালিটি বিক্রি হয়, শশার মতো অনেকে কাঁচা খুঁটি রান্না করার জন্য। আর আমরা ভেড়ার নিচে করলে আমরা যে একটু ঘাস ফাঁসের লিকানি অসুবিধা হয়, আমরা জল সেচের অসুবিধা হয়, ধরুন কিছু কিছু শনি আছে নিচে জল সেচের সময় নষ্ট হয়ে যায়, ওটা ভেড়াতে থাকলে নষ্ট হওয়ার উপক্রম থাকেনি। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরুন এতে কি ফলনের কোনো ঘাটতি লক্ষ্য করা যায়? ধরুন এটা তো মাচাতে হচ্ছে, আপনি যেমনটা বললেন, এর আগাছা যখন আমরা পরিষ্কার করি বা এতে নিকাশি ব্যবস্থা জলসেচ ব্যবস্থা অনেকটাই সুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে ধরুন যেটা মাটিতে রয়েছে সেই ফুটিটাতে আমরা কোনো রকম যদি জলসেচ করি বা আগাছানাশক করতে যাই, সেক্ষেত্রে গাছের অনেকটাই অসুবিধা হয়ে থাকে। জলসেচ করলে ফলটাতেও লাগে, তো সেক্ষেত্রে কি ফলন কিছুটাও ঘাটতি দেখা যায়? অবশ্যই ঘাটতি থাকে, কারণ কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি জল নিকাশি করবে তখন তো আপনাকে জমির মধ্যে নামতে হবে, হুম, আপনাকে ঘোরাঘুরি করতে হবে। হুম। সেক্ষেত্রে যে ফল যে ফুলের উপরে আপনার পা পড়বে সেগুলো অবশ্যই নষ্ট হবে। আর জল সেচের সময় কিছু কিছু শনি বা ফুল থাকে যেটা ওই জলের চাপ সহ্য করতে পারে না, তো সেক্ষেত্রেও নষ্ট হয়। আচ্ছা, তো কোন ফলনটা আমরা দেখে থাকি বা শুনেওছি যেগুলো বাজারে মাটির যে ফুটিটা হয়ে থাকে সেটা অনেকটাই বড় হয়ে থাকে এবং সেটা মূলত পাকা অবস্থাতেও বিক্রি হয়, কাঁচাতেও বিক্রি হয়। পাকা অবস্থাতে যখন বিক্রি করা হয় একটু বেশি মূল্যেই বিক্রি করা হয়ে থাকে, তো এটা কি ঠিক? না, অবশ্যই ঠিক। এটা ফুটিটা হচ্ছে পাকার সময় একে খুব যত্ন সহকারে বাজারে নিয়ে যেতে হয়, কেন আচ্ছা। ফুটিটা পাকার পরে
খুব নরম হয়ে যায়, মানে একবারে মানে তুলার মতো তলতলে হয়ে যায়। যদি যে মানে জোর ভালো করে না ধরা হয়, বা কিছু কিছু আমাদের চাষিরা বাজারে নিয়ে যায়, ওই কলা পাতা বিভিন্ন মাধ্যমে বেজিয়ে ভালো করে নিয়ে যেতে হয়। নাহলে অন্যান্য যেমন পাকা আমরা ফল দেখেছি সহজে ব্যাগে ভরে নিয়ে যায়, ফুটে কিন্তু বিকল্প কোনো মানে জোর করে কোনো ব্যাগে নিলে বা নাড়াচাড়া হলেই ফেটে যাবে। আচ্ছা, মানে অনেকটাই কস্টলি হয়ে থাকলে ওটা পাকার মান অনুযায়ী যদি চাপ পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্যে হয়তো অনেকটা রিস্ক রয়েছে, যার জন্যে অনেকটা মূল্যে বাজারে বিক্রয় করা হয় এবং কিনতেও অনেকটা দাম পড়ে যায়। এই ফুটি চাষের ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন চাষি ভাইকে প্রেফার করেন, তাকে আপনি কোনটা বলবেন, ওই মাচাতে চাষ করতে না মাটিতে? না, মাচারটাই বলবো, কারণ এতে ডবল বেনিফিট আছে। আপনার তোলার সময় যে সুবিধাটা হবে, আমরা নিচে তো আমরা ততটা সুবিধা পাবেনি, কারণ ঘাস থাকবে, গাছ থাকবে, লতায় আপনার তুলতে খুবই অসুবিধা হবে। তারপর নিচে ঘাস ফাঁসে তুলতে হলে একটু সাপের একটু রিস্ক থাকে, আপনার আচ্ছা। মাচার ক্ষেত্রে ওটা হুম। অতটা ভয় থাকার সম্ভাবনা নেই। আচ্ছা, ধরুন মাচাতে যে গাছটা রয়েছে ফুটির, সেক্ষেত্রে আমরা যা যা প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করছি, মাটিতে যেই ফুটি গাছটি রয়েছে সেটাই কি সেম প্রয়োজন মানে পরিচর্যার ক্ষেত্রে তো? পরিচর্যার না, ক্ষেত্রে? হ্যাঁ সেম। আচ্ছা, কারণ এই গাছ তো অনেকটা শক্ত হয়ে থাকে না, কোনো কিছুর থাম বা খুঁটির মাধ্যমে আমরা মাচাতে যখন করি সেটার ওপর নির্দিষ্ট করে ওরা থাকে মাচাতে, কিন্তু মাটিতে যেটা থাকে সেটাতে কোনো কিছু আমরা ব্যবহার করি না, স্টিক। না, সেটাই ধরুন মাটিতে ওরা যখন থেকে মানে গাছটা বড় হতে থাকে মাটিতেই ছুটতে থাকে, লতিয়ে হতে লোতে থাকে। থাকে, এবং মাটিতে যখন হয় ওরা দেখবে কিছুটা 1-2 হাত বা 3 হাত বাইরেও ওদের যেসব গিরা থাকে, মাটি যদি ভেজা থাকে হুম। ওরা সেসব জায়গাও শিকড় নিয়ে নেয়। আচ্ছা। কিন্তু চারা যখন আমরা মাচাতে তুলব সেইটা ওরা নেবার সুযোগ থাকেনি। আর নিচে হলে প্রচুর ওরা মানে ঘাসের দ্বারা বাধা পায়, যেটা আচ্ছা। মাচাতে ওরা অতটা বাধা পায়নি। আচ্ছা, মানে সেদিক থেকে দেখতে গেলে এরও কিছু সুবিধা রয়েছে, হুম। এরও কিছু অসুবিধা রয়েছে। আর এই যে ধরুন এই মাটিতে যেই ফুটিটা হচ্ছে, এই ফুটিটাতে তো বিভিন্ন রকমভাবে আমরা আহ, এই ফলের ওপরই হোক গাছের ওপরই হোক আক্রমণটা বেশি হতে পারে, কারণ মাটিতে বিভিন্ন রকম ঘাস বা অন্যান্য পোকামাকড়রা ডাইরেক্ট গিয়ে আক্রমণ করতে পারছে, যেটা মাচাতে থাকলে সহজেই ওখানে অতটা এফেক্ট করতে পারে না ফলে। সেক্ষেত্রে কি পথ অবলম্বন করা উচিত? হ্যাঁ, দুটোরই কীটনাশক স্প্রে ব্যবহার করতে হয়। তো নিচের ক্ষেত্রে হলে আক্রমণ বেশি হয়, মাচার ক্ষেত্রে হলে একটু আক্রমণ কম হয়, ওখানে একটু কীটনাশক স্প্রে ব্যবহার কম হয়, আর নিচের ক্ষেত্রে একটু বেশি হবে। আচ্ছা, বাজারে আমাদের যে এই লোকাল মার্কেট রয়েছে সেখানে কোন ফুটিটার চাহিদা বেশি রয়েছে বলে আপনার মনে হয়? আমরা ফুটি সাধারণত একটাই জানি, এর কোনো জাত হিসাবে আমার কাছে অত বিকল্প জানা নেই। তবে যেটা হয় ওই কাঁচা অবস্থায় একবার সংগ্রহ করে বাজারে মার্কেটিং করা হয়, আর একবার ওই পাকায় অবস্থায় করা হয়, এই দুটোভাবেই আমরা জানি। তো কাঁচা অবস্থাতেই বেশি চাষিরা আমাদের মার্কেটিং করে বাজারে নিয়ে যায়, কারণ হচ্ছে অনেক বেশি নিয়ে যাওয়া হয়, অনেক ফলন বেশি হয়। আর পাকাতে তো আপনার একসাথে সব ফুটি পাকেনি, আর একসাথে সব সিস্টেমে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ ফুটি পেকে গেলে খুবই নরম, এবং হাত মানে একটা ফুটি পাকায় যদি তুমি যদি ধরো, এক সাইড ধরলে আরেক সাইড ভেঙে পড়ে যাবে, এতটাই নরম। সেক্ষেত্রে কাঁচা ফুটিটারই বাজারে ডিমান্ড বেশি এবং বিক্রি হয়। সেটা ওই মাটির ফুটিটা না মাচাতে যেটা রয়েছে? না, মাটিরও বিক্রি হয় আর মাচারও হয়। তো মাচারটা ডিমান্ড বেশি থাকে, কারণ পরিষ্কার ফ্রেশ থাকে, একটু সবুজ ভাগ বেশি থাকে। আর ফুটিটা যে সময়টা মাটি সোজা থাকে, সে সময়টা সূর্যের আলো না পেলে ওই জায়গাটা সাদা হয়ে থাকে। আচ্ছা, এই গাছটা কতদিন বেঁচে থাকে, মানে ফলন কতদিন পর্যন্ত দেয়? আপনার গাছ ফলন আসতে 1 মাস বা 35 দিনের মধ্যে, আর মোটামুটি 1 মাস ধরুন ফল দিবে টাকা, আচ্ছা, 2 মাস। অল্প দিনের অল্প ফসল দিন। হিসেবে ব্যবহার করে থাকি। আর মাটির যেটা ফুটি হয়ে থাকে ওটাও সেম একই। একই। তো সমীরবাবু যেমনটা বললেন যে অনেকটাই অল্প সময়ের মধ্যে এটা চাষ এবং খুবই কম খরচেই চাষ হয়ে থাকে, কারণ যেটা মাটিতে হয়ে থাকে এটা আমরা বিশেষ কোনোভাবে পদ্ধতি অবলম্বন না করেও এটা সহজেই চাষ করা হয় এবং এর বাজারে বেশ পরিমাণ মূল্যও দেওয়া হয়ে থাকে, তাই তো? আচ্ছা, অনুলেখা আর কিছু কোয়ারি রয়েছে? কোন ঋতুটা বা কোন সিজনটা
এই ফুটি চাষ করার জন্য খুব সহজ? আপনার এই বর্ষাকালের আগে এবং গ্রীষ্মকালের মরশুমের শেষের দিকে আমরা ফুটিটা লাগালে, আর বর্ষাকালের মরশুমটা যখন পড়বে মানে ঠিক ঘন বর্ষাটার আগে, এই সময়টাই এই আমাদের ফুটির মরশুম বেশি ভালো হয় এবং ফলনটাও ভালো পাওয়া যায়। কারণ খুব গ্রীষ্মে এরা ফলন হতে চায় না, সেই জন্য গ্রীষ্মের থাকতে থাকতে কিছুটা অংশ আমরা যদি ধরুন জ্যৈষ্ঠ মাসের দিকে আমি চারাটা তৈরি করে নিই, আষাঢ় মাসের দিকে গাছটা হলো, ধরুন আষাঢ় মাসের দিকে গাছ হলে আষাঢ় শ্রাবণ মাস পুরো বিক্রি করলাম। এই সময়টা একটু সিজন আর কি। আর খুব যখন বর্ষায় এরা সহ্য করতে পারেনি, ও মানে খুব বেশি গরমও যেমন সহ্য করতে পারে না, তেমনি খুব বেশি মানে জলও সহ্য করতে পারে জলও না। সহ্য করতে পারে। বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষি ক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিইএ 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা।
সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। বন্ধু এতক্ষণ আমরা ছিলাম সমীর বাবুর সঙ্গে। ওনার থেকে আজ ফুটি চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, সেই জন্য ওনাকে আজকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ছিলাম এতক্ষণ আপনার সাথে আর যে লেখা, এবং আমার সঙ্গে ছিল আর যে সুমন। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন
কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।